এখানে ভোরের আলোটা যেন ধীরে ধীরে খুলে দেয় দিনের নরম পর্দা। স্নংপেডংয়ের এই উঙ্গট নদীর ধারে বসে থাকলে মনে হয় সময় যেন একটু থেমে গেছে। স্বচ্ছ জলের ওপর ভেসে থাকা নৌকাগুলো যেন আকাশের নীলটুকু ধার করে নিয়ে নিঃশব্দে গল্প বলে যায়। পাখিদের ডাকে ঘুম ভাঙে পাহাড়ের, আর বাতাসে মিশে থাকা অচেনা ফুলের মৃদু সুবাস। দূরে কোথাও কারো নৌকার দাঁড় বাওয়ার শব্দ, ছন্দময় শান্ত, যেন প্রকৃতির নিজের গান। এই সকালের নিস্তব্ধতায় বসে থাকলে মনে হয় জীবনের সমস্ত ক্লান্তি জলে গলে যাচ্ছে, মনটা হালকা হয়ে যায়, যেন নদীর স্রোতের সাথে ভেসে যাচ্ছে সব দুঃখ, সব ব্যস্ততা। উঙ্গটের এই সকাল শুধু দেখা যায় না, এটা অনুভব করা যায়, নিঃশ্বাসে টেনে নেওয়া যায়, আর হৃদয়ের গভীরে রেখে দেওয়া যায় এক টুকরো শান্তির মতো। গুড মর্নিং। আমরা এখন আছি সনপেডংয়ে। সনপেডংয়ের সকাল এখন বাজে হচ্ছে 7টা মতো, কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে নদীতে প্রচণ্ড হাওয়া। আমরা যে রিফ্লেকশন দেখার জন্য এসেছিলাম, ভেবেছিলাম হয়তো সকালবেলায় হাওয়া কম থাকবে, কিন্তু না, এখানে যথেষ্টই হাওয়া। একটু ওয়েট করছি আমরা সেই জন্যে। পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। সমস্ত ক্যাম্পগুলো আবার সবাই জেগে উঠেছে, সারা রাত ক্যাম্প ফায়ার করেছে, নাচা গানা হাসা মজা করেছে। আর পিছনেই যে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, এখানেই আমরা ছিলাম রাত্রিরে। খুব সুন্দর পরিবেশ, চারিদিকটা ভীষণ সুন্দর, সবুজ সুপুরি বনে ঘেরা। আর এই যে আমাদের পিছনেই হোমস্টে, আর সামনেটা দেখাচ্ছি। এখন তো নদীতে প্রচণ্ড হাওয়া, ওই যে হ্যাঙ্গিং ব্রিজ, সামনে একটা ছোট পাহাড়, আর ওই দূরে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে। এই সামনেও ক্যাম্পগুলো আছে। এই হোমস্টেতেই কিন্তু কালকে রাতে আমাদেরকে খাবার দিয়েছিল। এরা সুন্দর ডিনারের ব্যবস্থা করেছিল, এবং ডিনারটা এরা এই হোমস্টেতে এইখানেই পৌঁছে দিয়ে গেছে। আমরা বারান্দায় বসেই খেয়েছি। আর ব্রেকফাস্টও দিয়ে যাবে এখনই। ব্রেকফাস্টটাও এর মধ্যে কমপ্লিমেন্টারি আছে, সেই জন্যে মানে ব্রেড আমরা বলে দিলাম, ব্রেড অমলেট, ম্যাগি, চা এইগুলোকেই দিতে। আর এই পুরো জায়গাটা হচ্ছে সুপুরি বনের মধ্যে, একটা ন্যাচারাল ভীষণ স্নিগ্ধতা, ন্যাচারালিটির একদম কোনো অভাব নেই এখানে। স্নংপেডং বেসিক্যালি একটা অফবিট লোকেশান মেঘালয়ে। ডাউকিটাতে বেশি ফেমাস, মানে ডাউকিতেই লোকে সবাই বোট রাইডিং করে, কিন্তু এইখানেও নদীর জলটা কিন্তু যথেষ্ট স্বচ্ছ, পরিষ্কার, একদম নিচের পাথরগুলো পর্যন্ত সমস্ত কিছু দেখা যাচ্ছে। দেখি আমরা একটু ওয়েট করে, আশা করি হাওয়াটা কমলে আমরা সুন্দর রিফ্লেকশন দেখতে পাবো। কালকে অনেকটা বিকেলবেলাতে ফটোগ্রাফি করেছি, ড্রোনও উড়িয়েছি, ড্রোনের চোখেও দেখেছি, কিন্তু আজকে সকালে দেখা যাক কীরকম থাকে। এইটা হচ্ছে আমাদের সকালের ভিউ, আমাদের হোমস্টে, মিস্টার জোনাথন এনার হোমস্টে। তো আমি দেখাই, যদিও হোমস্টেগুলো হচ্ছে ভীষণ বেসিক, মানে ফ্যাসিলিটি নামমাত্র, ভেতরে কিছুই নেই, দেখানো যায়। এই যে এইখানটা একটা বসার জায়গা মতো আছে, আর যে দেবাশিস বসে আছে, আর এখানে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল এইমাত্র। ঘরের ভেতরটা এরকম একটা ডবল বেড আছে, অবশ্যই একটা সুন্দর ডবল বেড আছে। আমি দেখাই ডবল বেডটাকে। এই যে আমাদের জিনিসপত্র সব ছড়িয়ে আছে, ছোট্ট একদম রুম, বেসিক, মানে কিচ্ছু নেই। হ্যাঁ, এখানে চার্জিং পয়েন্ট আছে, তবে চার্জিং ভীষণ স্লো। একটা কাপড় জামা টাঙানোর পর্যন্ত জায়গা নেই, সেই জন্য সবগুলোই নিচে রাখতে হচ্ছে। আর এই হোমস্টের মধ্যে বাথরুমটা এরকম, ওয়েস্টার্ন কোমোডো আছে, একটা বেসিন আছে, গিজার আছে, জল খুব ধীরে ধীরে গরম হচ্ছে। তো সব মিলিয়ে মিশিয়ে এখানে মানে খুব আধুনিকতা এক্সপেক্ট করা সম্ভব নয়, কারণ জায়গাটা ভীষণই অফবিট। সেই জন্য এখানে যা কিছু আছে ইটস ভেরি বেসিক। এখান থেকে কিন্তু বাইরের দৃশ্যটা খুব মনোরম, সামনেই একদম নদী, সুপুরি বনের মধ্যে। এখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, সেটা দেখাই, যে এখানে এই সুপুরি গাছের মধ্যেও ওরা পান চাষ করেছে। আর এই পান গাছগুলোতে জল দেওয়ার জন্যে ট্র্যাডিশনাল ওয়ে আউটে কি সুন্দর ইরিগেশনের ব্যবস্থা করেছে। এই বাঁশগুলোকে কেটে এরা মানে এই জল নিয়ে যাওয়ার চ্যানেলগুলোকে তৈরি করেছে, যেটার মধ্যে দিয়ে জল যাচ্ছে। এই যে বাঁশের এইরকম চ্যানেল বানানো আছে, সেই চ্যানেলগুলো দিয়ে এই ইরিগেশনগুলো যাচ্ছে।
ইরিগেশনের জল যাবে এইখানে। এই যে কি সুন্দর এখানটায় একটা ডিভাইডার করেছে, যে মানে জলটা প্রথমে ওই বড়টা দিয়ে যাবে, তারপরে ওপরে উঠে ছোটটা দিয়ে যাবে, দিয়ে ওই নিচের গাছগুলোতে চলে যাবে। পুরো ব্যাপারটা কিন্তু বেশ সুন্দরভাবে করেছে। এটা একটা কিন্তু ট্র্যাডিশনাল পদ্ধতিতে সুপুরি গাছে ইরিগেশন দেওয়া হচ্ছে। পুরো জায়গাটাকে এরকম চ্যানেল টাইপ দিয়ে করে রেখেছে, পুরো বাঁশ দিয়ে, সমস্তটাই বাঁশ দিয়ে তৈরি করেছে। এই যে দেখা যাচ্ছে এগুলো চলে যাচ্ছে ওরকম নিচের দিকে। খুব সুন্দর একটা পদ্ধতি দেখলাম এখানে। এটা কিন্তু অন্য কোথাও দেখা যাবে না, কারণ এটাই মেঘালয়ের এই ট্র্যাডিশনাল, এইখানেই দেখা যাবে। ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার, এখানে আছে অমলেট, যে অমলেট, আর আছে ম্যাগি, আর ওইটাতে ব্রেড আছে। হালকা ফুলকা ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টটা করে আমরা এবারে বেরোবো বোটিং করার জন্যে। তারপরে যাব ডাউকির দিকে। আর ফেরার সময় আজকে ফেফে ফলস থেকে উমিয়াম ফেরার ইচ্ছা আছে, তো ব্রেকফাস্ট করে নেওয়া যাক। আজকে সকালে এখনও হাওয়া চলছে, এখন বাজে হচ্ছে 9:30। আমরা জাস্ট ওয়েট করছি যে হাওয়াটা বন্ধ হওয়ার জন্য। এই হাওয়াটার জন্য জলটা কি হচ্ছে, জলটা রিপল হচ্ছে, রিফ্লেকশন আসা মুশকিল এইরকম কন্ডিশনে। নিচেটা অবধি দেখা যাচ্ছে নদীর একদম পরিষ্কার পাথরগুলোকে, সমস্ত কিছু দেখা যাচ্ছে এবং ভালো ডেপথ অবধি দেখা যাচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে রিপলিংয়ের জন্যে রিফ্লেকশনটা এখানে কম হবে। আদারওয়াইজ এখানে সবচেয়ে ভালো টাইম হচ্ছে যখন জলটা একদম স্থির থাকবে। এই সময়টাকে পাওয়া হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। সেই জন্য আমরাও ওয়েট করে আছি যে কখন হাওয়াটা একটু বন্ধ হয়, কারণ আমাদের মেইন উদ্দেশ্য তো ডেফিনেটলি একটা ফটোগ্রাফি করব। ডাউকি এসছি বা সংপেডিং এসছি। আর এই যে আমাদের এর সঙ্গে দেখা হলো, এই ছেলেটির সাথে, এ কিন্তু বলছে অবশ্যই সংপেডং বেটার, মানে যা ফটোগ্রাফি আমরা দেখি সবটাই হচ্ছে এই সংপেডংয়ের। ডাউকি ওখানে বেশি ফেমাস হয়ে গেছে, ডাউকি বর্ডার বলে একটা ব্যাপার আছে, সেই জন্যে। আদারওয়াইজ সংপেডিংটাই হচ্ছে সবচেয়ে ভালো জায়গা। এখন বাজে হচ্ছে 10:30 অ্যারাউন্ড। জল অনেক স্থির হয়ে গেছে, মানে হাওয়াটা একদমই কমে গেছে। আরও একটু ওয়েট করছি হাওয়াটা আর একটু কমার জন্যে। তো সেই হাওয়াটা কমে গেলে নিচেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। এখনই মানে জলের রিফ্লেকশন এত সুন্দর হচ্ছে, মানে নিচের প্রত্যেকটা পাথরকে একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো ওয়েট করার মানে ফল পাবো, মানে ভালো ফটোগ্রাফি করতে পারবো। আমরা সেটার জন্যই ওয়েট করছি যে আরও একটু হাওয়াটা কমে গেলে জল একদম ক্রিস্টাল ক্লিয়ার, আয়নার মতো লাগছে। জাস্ট মনে হচ্ছে ওপরে একটা কাঁচ, তার নিচে দিয়ে পাথরগুলোকে দেখতে পাচ্ছি। প্রথমে সকালবেলায় যখন এসেছিলাম তখন একটু মনটা খারাপই হয়ে গেছিলো, কারণ এত রিপলিং হচ্ছিল জলে, তো সেই জন্য কিছু দেখতেই পাওয়া যাচ্ছিল না। কিন্তু এখন দেখুন, দেখাই ঘুরিয়ে, জল একদম ক্রিস্টাল ক্লিয়ার, নিচেটা অবধি সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা পাথরের মানে কোথায় কোনটা পাথরটা, মানে কোথায় ডেপথ বেশি, কোথায় ডেপথ কম, এভরিথিং সমস্তটাই দেখতে পাওয়া যাচ্ছে সুন্দরভাবে। অনেক বোট করছে, আমাদেরও হোটেলের মানে হোমস্টের লোক বললো যে কখন আপনারা বোটিং করবেন, তো আমরাও জাস্ট টাইম দিয়েছি যে আফটার 10:30, কারণ আরও মনে হচ্ছে হাওয়াটা কমে গেলে একদম ক্রিস্টাল ক্লিয়ার জল দেখতে পাওয়া যাবে। তো স্নংপেডং এত দূর থেকে এসে যদি ভালো করে ফটোগ্রাফি না করতে পারি, যদি ক্রিস্টাল ক্লিয়ার জল না দেখতে পারি, উঙ্গট রিভারকে যদি ভালো করে না ফিল করতে পারি, তাহলে আর মজা কোথায়।
তো একটু পরে আমরা বোটিংয়ে যাচ্ছি। এখন আমরা বোটে বসে গেছি, তো বোট রাইড হবে। জল একদম স্থির হয়ে গেছে, মানে উইন্ড স্পিড একদম নেই, সেই জন্যে একদম সুন্দর দেখা যাবে এক্সপেক্টেড। তো এক্সাইটেড এটা দেখার জন্যে, মানে অনেক দিনের ইচ্ছে যে ডকি বা মেনলি উঙ্গট রিভারে আমরা উঙ্গট রিভারে বোটিং করবো। বোটিং শুরু হয়ে গেছে। এই যে দেখুন জলের কালার একদম ক্রিস্টাল ক্লিয়ার, জল ক্রিস্টাল ক্লিয়ার। এই যে হ্যাঙ্গিং ব্রিজ পেরোচ্ছে এখন। হ্যাঙ্গিং ব্রিজের তলা দিয়ে যাচ্ছে। आपका नाम क्या है? जेनरस का टाइटल लेम्बा। हाँ, टाइटल लेम्बा, जेनरस लेम्बा। का चर्च नहीं गए? हाँ। चर्च? हाँ? चर्च गिरजा। ओह, चर्च का कैथोलिक। जाके आ गया। आप कहाँ से? दिल्ली। हाँ। का नाम? जयदीप मुखर्जी। এখানেও সুন্দর হোমস্টে আছে, মানে ক্যাম্প, এগুলো ক্যাম্প টাইপের লাগানো আছে, কিন্তু লোকেশনটা দারুণ, দুর্দান্ত, অসাম। সামনে একটা বালির বিচও আছে, একদম জঙ্গলের মধ্যে, জঙ্গলহাট। কিন্তু এখন দেখে মনে হচ্ছে না যে কেউ আছে এখানে। আমাদের বোটিং শুরু হয়ে গেছে, আর আমরা এই বোটিংটা মিস্টার জোনাথনের সঙ্গে কথা বলে নিয়েছিলাম, উনিই ব্যবস্থা করে দিয়েছেন। 800 টাকা প্রতি বোটের এটা হচ্ছে ভাড়া, সেটাতে ম্যাক্সিমাম 4 জন চাপতে পারে। আর যেহেতু আমরা 2 জন ছিলাম, সেজন্য আমাদেরও এইরকমই 800 টাকাই লেগেছিল। এই জায়গাটাতে এসে আপনারা দেখুন কি সুন্দর জলের কালার, এবং জল এখন অনেক স্থির হয়ে গেছে, কোনো রিপলিং নেই, দুর্দান্ত দেখতে পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে ডাউকির থেকে সংপেডং অনেক বেশি পরিষ্কার জল, রিফ্লেকশন ফ্যান্টাস্টিক। তবে হ্যাঁ, এখানে রিফ্লেকশন দেখতে আসার জন্যে বা ফটোগ্রাফি করবার জন্যে অনেক কিছু চিন্তাভাবনা করতে হবে, মানে আপনাকে থাকতে হবে সূর্যের অপোজিট দিকে, জল যেখানে স্থির। যেমন এই জায়গাটাতে নৌকা যখন আসছে আপনারা দেখুন কি সুন্দর রিফ্লেকশনটা তৈরি হয়ে গেছে, কিন্তু এটাই যদি ওই পাশ থেকে তোলা হয় তাহলে একটু প্রবলেম হবে। যেমন এই সময়টা দেখা যাচ্ছে সূর্য এর ব্যাকগ্রাউন্ডে আছে, পিছনে আছে, সেই জন্যে ভালো করে দেখা যাচ্ছে না। এই জিনিসটাকে একটু মাথায় খেয়াল রাখতে হবে যে আমরা কোন পজিশানে থাকব। এই যে এই বোর্ডটাতে খুব সুন্দর রিফ্লেকশন হচ্ছে, কারণ সূর্যটা অন্যদিকে আছে, তাই জন্যে। পাথরের সাইজগুলোকে দেখলে ভয় লাগে, কি বিরাট বিরাট পাথর।
এটাই বলছে যে এখানে ওয়াটারফল। এটাই নদীর উৎসটা। এইটা হচ্ছে যে সংপেডংয়ের ওয়াটারফল, ছোট একটা ওয়াটারফল। বোটিংয়ে এইটা অবধি নিয়ে আসে আর কি, এইটার জন্যই এই অবধি আসা। তারপরে আবার আমরা ফিরে যাচ্ছি, একটু মাঝখানে ড্রোন থেকে ফটো তুলব। সংপেডংয়ের এই কিন্তু বোটিংটা কিন্তু ভীষণ মজাদার, এটা ভীষণ থ্রিলিং, বেশ ভালো লাগলো। জল পরিষ্কার, তবে এখনও অতটা ক্রিস্টাল ক্লিয়ার নয় বলে, বা পার্টিকুলারলি এই জায়গাটাতে যেহেতু জলপ্রপাতটা আছে, মানে ওয়াটারফলটা আছে, সেই জন্যে একটু জলটা মধ্যে স্রোত আছে, সেই স্রোত থাকার জন্য অতটা ক্ল্যারিটি দেখা যাচ্ছে না। সামনে ওইখানে জায়গাটা ছিল যে একটু বাঁধা মতো জায়গাটা, তো সেই জায়গাটাতে জলটা অনেক স্থির, তো ওইখানটাতেই আবার যাচ্ছি, ওইখানটাতেই আবার একটু ফটোগ্রাফি করা হবে। পার্টিকুলারলি ওই ব্রিজের নিচের জায়গাটা বা তার পরের জায়গাটা, ওই জায়গাটা বেশ ভালো। এবারে আমাদের আবার এখান থেকে ফিরে যাওয়ার পালা, কিন্তু এখানে জলটা কিন্তু একদম এমারেল্ড গ্রিন, বিউটিফুল বিউটিফুল ফটোগ্রাফি করা গেল, এবং এত সুন্দর রিফ্লেকশনটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু ক্যামেরাতে কতটা এসছে জানি না, কিন্তু চোখে কিন্তু অসম্ভব আমরা আনন্দ পেয়েছি, মন একদম ভরে গেছে। তবে হ্যাঁ, স্নংপেডংটাই কিন্তু বেটার ডাউকির থেকে, তার কারণ এটা কিন্তু অনেকটা উঁচুতে ডাউকির থেকে, আর ডাউকির ওই দিকটাতে অনেক কিছু এখন কনস্ট্রাকশন হচ্ছে, বাংলাদেশ বর্ডার, সেজন্য জলটা কিন্তু অনেকটাই ঘোলা। এখানে জলের শুধু কালারটা দেখুন, নিচের সমস্ত কিছু একদম সুন্দর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এবারে আমরা এখান থেকে চলে যাব ডাউকির দিকে, কিন্তু আপনারা যখন আসবেন আগে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন, যে ফটোগ্রাফিটা কোন অ্যাঙ্গেল থেকে তুলব, তাহলেই কিন্তু সমস্ত ভিউটা আপনারা পাবেন। তো এই জায়গাটাতে আরেকটা নতুন অ্যাক্টিভিটি, ক্লিফ জাম্পিং। হ্যাঁ, ক্লিফ জাম্পিং হচ্ছে এখানে, 300 টাকা করে নেবে বলছে, লাইফ জ্যাকেট পরে লাফ মারতে হবে। এখানে অনেকে দাঁড়িয়ে আছে লাইফ জ্যাকেট পরে, সবাই ওই ক্লিফ জাম্পিংয়ের জন্যই ওয়েট করছে। লাইফ জ্যাকেটটা পরলে এমনি কোনো প্রবলেম নেই, লাইফ জ্যাকেটটা পরলে আরামসে জাম্পও করা যায়, ভেসেও থাকা যায় সুন্দরভাবে, এর জন্য সাঁতারের খুব একটা কিছু দরকার প্রয়োজন হয় না। ওপরে ওই যে তারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জিপলাইনের। জিপলাইন এখানে 500 টাকা করে বললো, এখানে আসলে জিপলাইন করাই যেতে পারে, যাওয়া আসা মিলে হচ্ছে 500 টাকা। এই একটু আগে শুরু হয়েছে, কারণ আমরা যখন সকালবেলা দেখেছিলাম তখন জিপলাইনিং স্টার্ট হয়নি। মেঘালয়ে আমি অনেকবার এলাম, এবং কয়েকটা ব্যাপার কিন্তু মেঘালয় ঘুরবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে, যদি আপনি এই উঙ্গট রিভার, ডাউকি বা স্নংপেডংয়ে আসেন, তাহলে কিন্তু সবচেয়ে উপযুক্ত টাইমটা হচ্ছে
যে বর্ষার পরে মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা, কারণ এই সময়টাতে মনসুনের যেহেতু জল ওপর থেকে খুব একটা নেমে আসে না বা বৃষ্টিপাতও কম, সেই জন্যে জলটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার থাকে। অন্য সময় কিন্তু চেরাপুঞ্জি বা ওই দিকটা দেখতে পাওয়া ভালো, তার কারণ হচ্ছে ওখানে তখন ওয়াটারফলসগুলোতে প্রচুর জল থাকে। এখানে এই আমরা ডাউকি পৌঁছাবো আর 4 মিনিট বাকি আছে। তা অদ্ভুত জিনিস দেখাচ্ছে এখানে, মানে বাংলাদেশ নেটওয়ার্ক নিয়ে নিচ্ছে, সেই জন্য লোকেশন অনুযায়ী GMT +6 দেখাচ্ছে। 1:02 PM পৌঁছাবে, আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 3 মিনিট, বাট সময় দেখাচ্ছে 1:02 GMT +6। মানে বর্ডারটা এত কাছে যে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। আমি এখন একদম দাঁড়িয়ে আছি এই যে ডাউকির যে ট্যুরিজম সেন্টার, মানে এইখানে এই ডাউকি ট্যুরিজম সেন্টারের এই জায়গাটা থেকেই বোটের এটা হয়, বোট রাইডিংটা। আমরা ওইখানে মানে সংপেডংয়ে খুব ভালোভাবে বোট রাইডিং করেছি এবং সেখানে তো সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার জলেরও দেখা পেয়েছি, যেটা ভীষণ রেয়ার। আর এই সময় না আসলে ইটস নট অ্যাট অল পসিবল, মানে অন্য সময় আসলে জলটা ঘোলা থাকে। কিন্তু আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম সেটা দেখার জন্যে। আর নিচে এই যে ডাউকির এখানে নিচে হচ্ছে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের পোস্ট আছে, তার ওপাশটা ওই দিক সাইডটা হচ্ছে বাংলাদেশ। তো ওইদিকে যাবো না, আর এখানেও বোটিং করার খুব একটা ইচ্ছা নাই। তো দেখা যাক, নিচে যাওয়া যাক। করা দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, এটাই হচ্ছে এরা বাংলাদেশে। এরা বাংলাদেশ। হ্যাঁ, এরা বাংলাদেশে। আর এই দিকের যেগুলা এগুলা ইন্ডিয়া। আগে এইটা খোলা ছিল। হ্যাঁ, আগে এটা খোলা ছিল। আমি দেখেছি সব পেরি পেরি যেত। আমরাই তো আগে হ্যাঁ, ওখানটা নো ম্যানস ল্যান্ড করা আছে। হ্যাঁ, এখন এই দিকটায় যেতে দিচ্ছে না, কারণ এই সম্পর্কটা খারাপ হওয়ার জন্য। আগে এইটা খোলা ছিল, কিন্তু এখন এটা একদমই বন্ধ করে দিয়েছে এবং BSF পোস্টিংও হয়েছে এখানে। এবার দুটো জায়গার কম্প্যারিজন দেখা যাক, মানে ডাউকিতে কীরকম জলের কালার আর সংপেডংয়ে কীরকম জলের কালার। দুটো জায়গা দেখার পর একটাই আমার মনে হয়েছে যে সংপেডং কিন্তু অনেক বেশি সুন্দর এবং এখানে জলের কালার অনেক পরিষ্কার। তার একটাই কারণ, যেটা আমি আগেও বললাম, যে এই সংপেডং জায়গাটা উঙ্গট রিভারের অনেকটা আপস্ট্রিমে। যেহেতু এই উঙ্গট রিভার হচ্ছে স্প্রিং ফ্লো, মানে স্প্রিং থেকে জলগুলো বেরিয়ে আসে, সেই জন্যে যত উপরের দিকে যাওয়া যায় জলটা তত পরিষ্কার দেখার চান্স থাকে। আর ডাউকির এখানে অনেক কনস্ট্রাকশন হচ্ছে, প্রচুর লোকজন, বাংলাদেশ থেকে প্রচুর লোকজন নেমে চান করছে, তাই জলটা মনে হলো বেশি ঘোলা। ডাউকির জল দেখে খুব একটা বোটিং করতে ইচ্ছে করলো না। তার একটা বড় কারণ হচ্ছে যে এখানে প্রচণ্ড ভিড়, আর এখন রোদও অনেক বেশি, তাই মনে হলো যে থাক, আর দরকার নেই। কারণ সংপেডংয়ে আমরা খুব সুন্দর মানে দেখেছি আর কি। ডাউকির এখানে বেশ সুন্দর একটা পার্ক আছে, মানে BSF এর পোস্টটা যেখানে আছে তার পাশে সুন্দরভাবে মার্কেটিং, মানে এখানে অনেক কিছু দোকান টোকান আছে টুকটাক খাওয়ার জন্যে, কারণ আমাদের তো জল বা ফ্রুট জুস, ম্যাগি এগুলো দরকারই হয়। আর এখানে আসলে তো মেঘালয়তে পাইনাপেলটা ভীষণ ভালো পাওয়া যায়, তাই এখানে আমি আর দেবাশিস আবার ঠিক করলাম যে চলো দুজনে মিলে আমরা পাইনাপেল খাই। এখন একটু দোকানগুলো বন্ধ আছে, তার একটা বড় কারণ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে আমাদের যে ইন্টারন্যাশনাল যে রিলেশনশিপটা,
সেটাই একটু প্রবলেম হয়েছে, তাই এই জায়গাটা একটু দোকানপাটগুলো বন্ধ। এটা হচ্ছে ওপর থেকে উমরট রিভার ডাউকিতে। মেন রাস্তা থেকে ফেফে ফলস যে রাস্তাটা, সেটা কিন্তু মানে গুগলে ঠিক করে আসতে হবে, না হলে কিন্তু মিস হয়ে যাওয়ার চান্স আছে। মানে আমরা যাওয়ার সময় প্রথমে ফেফে আসবে ভেবেছিলাম, কিন্তু আমরা পেরিয়ে গেছিলাম জায়গাটাকে। তো সেই জন্যে খুব ভালোভাবে খেয়াল করে রাখতে হবে। আর রাস্তাটা যথেষ্টই বাজে, একদম ভাঙাচোরা। দেখা যাক কত দূর যায়। পাঁচ কিলোমিটার অফরোডিং করে আসতে হবে মেন জোয়াই ডাউকি যে রাস্তাটা, সেটা থেকে। তারপরেই ফেফে ফলসকে পাওয়া যাবে। হ্যাঁ, রাস্তাটা বেশ খারাপ, মানে যথেষ্টই ভাঙাচোরা, এবং একটা জায়গা তো জলের ওপর দিয়েই পেরোতে হলো। স্ট্রিম নেমে আসছে, সেইটা থেকেই পেরোতে হলো। চারপাশের ভ্যালিটা কিন্তু খুব সুন্দর। খুব সুন্দর লোকেশন। এখানে অনেক কিছু দোকান টোকান আছে, কিন্তু এখন সবই বন্ধ দেখতে পাচ্ছি। তো নিচে যাওয়া যাক। সামনে একটা বিরাট বড় মানে ভ্যালি, দেখা যাক কত দূর হাঁটতে হয়। থ্যাঙ্কস টু দেবাশিস, অনেক অফরোডিং করে আসতে হয়েছে এখানে। মানে গাড়ির অবস্থা খারাপ, গাড়ির হালত খারাপ। মানে তাই বলছিলাম যে মানে নিচে যদি লাগে তাহলেই হয়েছে। একটু অলরেডি প্রবলেম আরম্ভ হয়েছে, একটু সাইলেন্সার পাইপটা একটু ঢিলা হয়ে গেছে, তার জন্য একটা ক্র্যাঙ্ক ক্র্যাঙ্ক করে শব্দ হচ্ছে। তো হ্যাঁ, ফিফি ফলস দেখতে হবে, তার জন্যে আসা। সামনেই দেখা যাচ্ছে ফেফে ফলস, কিন্তু এখানে অত লোকজন আসেনি। মানে বাকি জায়গাগুলো বা ক্র্যাংসুরিতেও অনেক বেশি মানে লোকজন ছিল, টুরিস্ট ছিল। এখানে অত কিন্তু নেই। দেখা যাক কত নিচে নামা যায়, কি করা যায়। এটা কিন্তু বেশ একটা ছোটোখাটো ট্রেক রাস্তা, বেশ কঠিন, মানে ইজি, মানে খুব একটা মানে ইয়ে লাগবে না, কষ্ট হবে না, সহজেই আসা যায়। হ্যাঁ, একটু তো শারীরিক ক্ষমতা লাগেই সবসময়, এত জায়গা ঘুরতে গেলে। বা এই যে মেঘালয়তে যে ফলসগুলো আছে সেগুলো দেখতে অনেক সময় অনেকটা সিঁড়ি ভাঙতে হয়। তো ন্যাচারালি শারীরিক একটু সক্ষমতা থাকলে সবসময়ই ভালো হয়। তো এটা পেরিয়ে আবার গেলাম, ফলসটাকে আবার দেখা যাচ্ছে না। সামনে ভ্যালিটা কিন্তু খুব সুন্দর, বিরাট বড়। এখন সূর্য উপরে মেঘ থাকার জন্যে বিভিন্ন রকমের সবুজের শেড তৈরি হয়েছে। এই শেডগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। ক্যামেরাতে ডেফিনেটলি এতটা ক্যামেরাবন্দি করা যায় না। চোখে যতটা দেখার আনন্দ বা যতটা ভালো দেখতে পাওয়া যায়, তার মানেটা হচ্ছে আমাদের চোখের সেন্সারগুলো অনেক বেটার কম্পেয়ার টু এইসব ডিজিআই ক্যামেরার থেকে। এই হচ্ছে ফেফে ফলস। এই ফেফে ফলসের প্রথম দর্শন পেলাম আর কি। হ্যাঁ, রাস্তাটা এটা ছোটোখাটো ভালোই ট্রেক করে এলাম। এই ফেফে ফলসের ট্রেকিংটা কিন্তু প্রথমে যেটা ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি কঠিন, এবং মাঝ কয়েকটা জায়গায় বেশ স্লিপারি জায়গাও আছে। তো এখানে যদি আসেন অনেক চিন্তা ভাবনা করেই আসবেন। ইটস নট খুব ইজি কিছু নয়। যাওয়া যাচ্ছে, এরকম রাস্তা দেখতেই পাচ্ছেন কীরকম।
এই রাস্তা দিয়ে যাওয়া যাবে খুব আরামসে, কিন্তু বাট ফিজিক্যাল ফিটনেস না থাকলে এটাতে না আসাই ভালো। এটাই হচ্ছে গ্রেট ফেফে ফলস। অনেক উঁচু, অনেকটা উঁচু, বিশাল এক পাথরের চওড়া থেকে উপর থেকে নদীর জলধারা পড়ছে, ক্রিস্টাল ব্লু ওয়াটার, ভীষণ সুন্দর কালার, মানে পুরোটাকে ফ্রেমে ধরাই যাচ্ছে না এরকমই ব্যাপার। পেঁপে ফলসের এখানে একটা এরকম বাঁশের ব্রিজও আছে, তবে এটা মনে হচ্ছে চালু নয়, ভেঙে পড়ে গেছে। আর জলটার কালার কি সুন্দর, এত উঁচু থেকে পড়ছে আর একদম টার্কিশ ব্লু, বিউটিফুল বিউটিফুল। একটু কষ্ট করে আসতে হয় এই আর কি, কষ্ট করতেই হবে, বিনা কষ্টতে কি আর কেষ্ট মেলে। কিন্তু এই জায়গাটা অসম্ভব সুন্দর, খুব সুন্দর ফলসটা, একদম নিচে অবধি নামা যায়, স্নানও করা যায়, বিউটিফুল। ফেফে ফলস থেকে উঠে এলাম, তো এবারের মতো মেঘালয়ের সফর, ওই যে দেবাশিস দাঁড়িয়ে আছে, দুজনে মিলে আমাদের শেষ হলো। হ্যাঁ, ফেফে ফলসটা একটু চাপের, অনেকটা হাঁটতে হবে, এটা ভালো মতোই ট্রেক বলা যায়। তো সেই জন্যে এখানে আসতে গেলে খুব চিন্তাভাবনা করে ভালোভাবে শারীরিক সক্ষমতা নিয়ে তবেই এখানে আসা উচিত। এবারের মতো মেঘালয় সফর এখানেই শেষ করছি। পশ্চিমের সূর্য অস্ত যাচ্ছে, আর একটাই কথা, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন। ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো নেক্সট এপিসোডে। এখনকার মতো গুড বাই।